হ্যালো বন্ধুরা, বায়োমলিকিউলস যে চ্যাপ্টারটি আছে এটা এনসিইআরটি বাংলাতে এক্সপ্লেন করা হবে। তো যারা বাংলা মিডিয়ামে নিট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত দরকারি। তাদেরকে এই ভিডিওগুলি এনসিইআরটি পড়তে বুঝতে সাহায্য করবে। এর আগেও বায়োমলিকিউলসের বাংলা যে পিডিএফ ছিল সেটা এক্সপ্লেন করা হয়েছিল কিছু ভিডিওতে, তো এটা ইংলিশ পিডিএফে এক্সপ্লেন করা হবে। তো শুরু করা যাক। দেয়ার ইজ এ ওয়াইড ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজমস ইন আওয়ার বায়োস্ফিয়ার। যে আমাদের যে জীবমণ্ডল আছে এই জীবমণ্ডলের মধ্যে অনেক ধরনের জীব আছে, অনেক ধরনের উদ্ভিদ আছে, প্রাণী আছে। আমরা প্ল্যান্ট কিংডমে পড়েছিলাম কত বিভিন্ন রকমের প্রাণী, অ্যানিম্যাল কিংডমে পড়েছি কত বিভিন্ন রকমের প্রাণী আছে, প্ল্যান্ট কিংডমে পড়েছিলাম কত বিভিন্ন রকমের উদ্ভিদ আছে, কত প্রজাতির উদ্ভিদ আছে। তো এত অনেক ভ্যারাইটির উদ্ভিদ প্রাণী নিয়ে আমাদের যে জীবমণ্ডল সেটা গঠিত। Now a question that arises in our minds is, are all living organisms made of the same chemicals, elements and compounds? এখন আমাদের মনে এটা কোশ্চেন আসতে পারে যে এত যে উদ্ভিদ প্রজাতি, এত যে প্রাণী প্রজাতি, তো প্রত্যেকে কি একই রকমের একই রকমের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি? প্রত্যেকের মধ্যে কি একই ধরনের মৌল, একই ধরনের যৌগ আছে? এটা আমাদের মনে কোশ্চেন আসতে পারে। ইউ হ্যাভ লার্নড ইন কেমিস্ট্রি হাউ এলিমেন্টাল অ্যানালাইসিস ইজ পারফর্মড। আমরা রসায়নে একটা চ্যাপ্টার আছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, তার শেষের দিকে একটা আছে যে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। তো সেইখানে আমরা কিছুটা পড়েছি যে কিভাবে বিভিন্ন রকমের অণুকে, বিভিন্ন রকমের জীবকে অ্যানালাইসিস করা হয়, যে তার মধ্যে কী কী মৌল আছে, কী কী যৌগ আছে, নাইট্রোজেন কতটা আছে, কীভাবে আছে, অক্সিজেন আছে কি নেই, থাকলে কতটা আছে, সমস্ত কিছু দেখেছি। If we perform such an analysis on a plant tissue, animal tissue, or a microbial paste, we obtain a list of elements like carbon, hydrogen, oxygen, and several others, and their respective content per unit mass of a living tissue. ঠিক একই রকমের পরীক্ষা যদি আমরা কোনো একটা উদ্ভিদের কোষের ওপর, প্রাণী কোষের ওপর, বা কোনো মাইক্রোবস বা অণুজীবের ওপর করে থাকি, তো সেখান থেকেও আমরা দেখতে পাবো সেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং অন্যান্য এলিমেন্ট খুঁজে পাবো, এবং সেগুলো কতটা আছে, প্রতি একক মাসে, একক ভরে কত পার্সেন্টেজ সেই কার্বন, অক্সিজেন বা হাইড্রোজেন আছে সেটাও জানতে পারবো। অর্থাৎ কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দু রকম অ্যানালাইসিসই হয়ে যাবে কোনো একটা উদ্ভিদ, কোনো একটা প্রাণী বা কোনো একটা মাইক্রোব কোষকে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। If the same analysis is performed on a piece of earth crust as an example of non-living matter, we obtain a similar list. এবং সেই একই রকমের পরীক্ষা যদি কোনো একটা পৃথিবীর উপরিভাগে যে ভূপৃষ্ঠ আছে সেখান থেকে কোনো একটা মাটির টুকরো বা কোনো একটা পাথরের টুকরো, কিছু ধুলোবালু নিয়ে পরীক্ষা করা হয়, তো সেখানেও দেখবো যে একই রকমের মৌল বা যৌগ আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সেখানেও আছে। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু লিস্ট? তাহলে এই দুটো লিস্টের মধ্যে পার্থক্য কী? যে কোনো একটা জীবকোষকে পরীক্ষা নিরীক্ষা করলে যা পাওয়া যাচ্ছে, যে সমস্ত মৌল পাওয়া যাচ্ছে, একটা অজীবজ কোষকেও পরীক্ষা করলে, অজীবজ উপাদানকেও পরীক্ষা করলে একই রকমের মৌল পাওয়া যাচ্ছে। তাহলে পার্থক্যটা কি? ইন অ্যাবসোলিউট টার্মস নো সাচ ডিফারেন্সেস কুড বি মেড আউট। সাধারণত কোনো রকমের পার্থক্য নেই। অল দ্য এলিমেন্টস প্রেজেন্ট ইন এ স্যাম্পল অফ আর্থ ক্রাস্ট আর অলসো প্রেজেন্ট ইন এ স্যাম্পল অফ লিভিং টিস্যু। যে সমস্ত মৌলই, যে সমস্ত মৌল, এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সিলিকন, সমস্ত মৌল, সেটা পৃথিবীর ভূপৃষ্ঠের উপরিভাগেও আছে, জীবের মধ্যেও আছে, কোনো রকমের পার্থক্য নেই। However, a closer examination reveals that the relative abundance of carbon and hydrogen with respect to other elements is higher in any living organism than in earth crust. তো মৌল সবার মধ্যেই আছে, একই মৌল জীবের কোষের মধ্যেও আছে, অজীবজ পদার্থের মধ্যেও আছে, কিন্তু পার্থক্য হচ্ছে যে তাদের পরিমাণের। যেমন এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে যে কার্বন এবং হাইড্রোজেন, এই যে দুটো মৌল, এদের যে পরিমাণটা সেটা জীবের যে কোষ আছে তাতে একটু বেশি থাকে পৃথিবীর উপরিভাগে যে আর্থ ক্রাস্ট বা পদার্থ আছে তার তুলনায়। তাহলে অনুপাতটা বেশি, কার্বন এবং হাইড্রোজেনের যে অনুপাতটা সেটা জীবকোষে বেশি থাকে। তো এখানে জাস্ট বেসিক আকারে বলা আছে যে আমাদের দেহ যে সমস্ত মৌল নিয়ে গঠিত, কোনো একটা জীবের দেহ যে সমস্ত মৌল নিয়ে গঠিত, পৃথিবীর উপরিভাগে যে আর্থ ক্রাস্ট আছে সেটাও একই রকমের মৌল নিয়ে গঠিত। এবং এ থেকে একটা আইডিয়াও করা যেতে পারে যে হ্যাঁ, হয়তো আমরাও মাটি থেকে
কি সৃষ্টি হয়েছে, এটা কনসেপ্ট। হাউ টু অ্যানালাইসিস কেমিক্যাল কম্পোজিশন, কীভাবে কোনো একটা কেমিক্যাল কম্পোজিশনকে অ্যানালাইসিস করব। We can continue asking in the same way, what type of organic compounds are found in living organisms? লিভিং কোনো একটা জীবের মধ্যে কি কি ধরনের জৈব যৌগ পাওয়া যেতে পারে বা পেয়ে থাকে। হাউ ডাজ অন গো অ্যাবাউট ফাইন্ডিং দ্য অ্যান্সার, এবং কীভাবে সে এই জৈব যৌগগুলোর সন্ধান দিতে পারে। টু গেট অ্যান অ্যান্সার ওয়ান হ্যাজ টু পারফর্ম এ কেমিক্যাল অ্যানালাইসিস, এবং এই অ্যান্সার পাওয়ার জন্য যে কিভাবে করব বা কী কী যৌগ আছে তা কী করে জানবো, তা জানার জন্য একটা রাসায়নিক অ্যানালাইসিস করতে হবে। তো কী আছে সেটা, উই ক্যান টেক অ্যানি লিভিং টিস্যু, এ ভেজিটেবল অর এ পিস অফ লিভার। আমরা যে কোনো একটা জীবন্ত কোষ নিতে পারি, উদ্ভিদ কোষ হিসাবে কোনো একটা সবজি বা ভেজিটেবলের অংশ, আর প্রাণী কোষ হিসাবে লিভার বা যকৃৎ যেটা আছে তার একটা অংশ নিতে পারি। অ্যান্ড গ্রিন্ড ইট ইন ট্রাইক্লোরো অ্যাসিড ইউজিং এ মর্টার অ্যান্ড এ পেসেল। মর্টার এবং পেসেল যেটা আছে, যে আমাদের বাড়িতে যে কী থাকে, যে বিভিন্ন রকমের মশলাকে গুঁড়ো করার জন্য যে যন্ত্রগুলো থাকে ব্যবহার করে, তো সেগুলো হচ্ছে মর্টার এবং পেস্টেল। এই মর্টার এবং পেস্টেলের মধ্যে উদ্ভিদ কোষ হিসাবে ভেজিটেবল নিতে পারি বা প্রাণী কোষ হিসাবে লিভার সেল নিয়ে তাকে গ্রিন্ড করলাম। গ্রিন্ড মানে কি, তাকে টুকরো টুকরো, তাকে এভাবে এখানে ফোর্স কাজে লাগিয়ে এটাকে টুকরো টুকরো করলাম। তারপর এটাকে এর মধ্যে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এই যে এখানে আছে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড CCl3 CCOOH ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ঢেলে দিলাম। উই অবটেন এ থিক স্লারি, এবং এর ফলে কী হবে, একটা মোটা স্লারি পাওয়া যাবে। যেমন আদাকে যদি এভাবে গুঁড়ো করি তো একটা স্লারি পাওয়া যায়, তো সেরকম একটা স্লারি পাওয়া যাবে। ইফ উই হ্যাড টু স্ট্রেন দিস থ্রো এ চিজ ক্লথ অর কটন, উই উড অবটেন 2 ফ্র্যাকশন। তো তো এটা বলার আগে এটা কি পুরো একবার ভালো করে বলেছি, যে এটা একটা মর্টার আর এটা একটা পেসেল, তার মাধ্যমে কিছু একটা অ্যানিম্যাল বা প্রাণীর যে কোষ আছে সেগুলোকে নিয়ে তাকে থিক স্লারি তৈরি করা হলো, তার মধ্যে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ঢালা হলো, তার ফলে কী হলো, একটা অংশ এখানে পেলাম, তো এই অংশটাকে হুই অবটেন এ থিক স্লারি, এভাবে একটা থিক স্লারি পেলাম। ইফ উই ওয়ার টু স্ট্রেন দিস থ্রো এ চিজ ক্লথ অর কটন, উই উড অবটেন 2 ফ্র্যাকশন। তারপর এটাকে যদি আমরা অন্য একটা পাত্রের মধ্যে রেখে কোনো একটা চিজ ক্লথ বা কোনো একটা জামার কোনো একটা অংশ যেখানে ছোটো ছোটো ছিদ্র থাকে, বা কটনের কোনো একটা অংশ, যেমন যেটা বলে ছাকনা, সেই ছাকনার মধ্যে দিয়ে যদি আমরা এটাকে চালনা করি, তো কী হবে, যেগুলো তরল বা তরিল অংশ সেগুলো নিচে নেমে যাবে, আর যেগুলো ভারী অংশ সেটা উপরে থেকে যাবে। মানে বিষয়টাকে চায়ের সঙ্গে তুলনা করা যেতে পারে, যে চায়ের মধ্যে কী থাকে, চায়ের মধ্যে চিনির রস, চায়ের পাত্রে এগুলো থাকে, তো তাকে যদি ছাকনা দিয়ে ছাকা হয়, তো যেটা তরল চা, লাল জাতীয় যে তরল চা, সেটা নিচের দিকে নেমে যায়, আর উপরের দিকে চায়ের পাত্তিগুলো কিংবা আদা দেওয়া থাকলে সে আদাগুলো উপরে থেকে যায়। তো এটা দুটো আবরণ, আদা এবং চায়ের পাত্তিগুলো ভারী, তাই সেটা উপরে থেকে যায়, আর ছাকনার নিচে থেকে যায় জলীয় অংশটা। তো এইভাবে এটাও দুটো অংশে ভাগ হয়ে যায়, ঠিক আছে, ওটাই বলা আছে। ওয়ান ইজ কল্ড দ্য ফিল্ট্রেট অর মোর টেকনিক্যালি দ্য অ্যাসিড সলিবল পুল। তো এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তো এই দুটো পার্টকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটাকে বলা হয় ফিল্ট্রেট এবং মোর টেকনিক্যালি অ্যাসিড সলিবল পুল। যে একটাকে বলা হয় যে ফিল্ট্রেট বা অ্যাসিড সলিবল পুল, যেমন যে চায়ের সঙ্গে যদি তুলনা করি, যে চাটা বা যে তরল পানীয়টা নিচে নেমে যাচ্ছে সেটা কি ফিল্ট্রেট বা অ্যাসিড সলিবল পুল, কারণ এটা ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডে যেগুলো দ্রবীভূত হয়ে গেছিলো সেগুলোই কিন্তু এই নিচের পোর্শনে আসে। তাই একটা হচ্ছে অ্যাসিড সলিবল পুল বা ফিল্ট্রেট, অ্যান্ড দ্য সেকেন্ড দ্য রিটেন্টেড অর দ্য অ্যাসিড ইনসলিবল ফ্র্যাকশন। আর ওপরে যেটা থেকে যাচ্ছে, যেমন চায়ের পাত্তি বা আদার যে টুকরোগুলো যেগুলো থেকে যায় ছাকনার ওপরে, সেগুলোকে যদি তুলনা করি, তো এখানে সেগুলো হচ্ছে রিটেন্টেড বা অ্যাসিড ইনসলিবল ফ্র্যাকশন, সেগুলো হলো অ্যাসিড ইনসলিবল ফ্র্যাকশন। তাহলে একটা হচ্ছে অ্যাসিড সলিবল ফ্র্যাকশন যেটা নিচের দিকে থেকে যায় অ্যাসিড সলিবল, আর একটা হলো অ্যাসিড ইনসলিবল ফ্র্যাকশন বা অ্যাসিডের অদ্রাব্য অংশ যেটা ওপরের অংশে থেকে যায়।
Scientists have found thousands of organic compounds in the acid soluble pool. অ্যাসিড সলিবল পুল বা নিচের যে অংশ সেইখানে যারা বিজ্ঞানী তারা হাজার হাজারের মৌল বা যৌগের সন্ধান পেয়েছেন। তো দেখা যাক কীরকম মৌল বা যৌগ আছে। In higher classes, you will learn about how to analyze a living tissue sample and identifying a particular organic compound. তো দুটো ভাগে ভাগ হলো এখানেও, একটা অ্যাসিড সলিবল একটা ইনসলিবল। কিন্তু সেই অ্যাসিড সলিবল ফ্র্যাকশনের মধ্যে আবার কী কী মৌল আছে, কার্বন আছে কতটা, হাইড্রোজেন কতটা আছে, অক্সিজেন, অন্যান্য মৌল সিলিকন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম কতটা আছে, সেটা জানা কিন্তু আমাদের উঁচু ক্লাসে, অতটা ডিটেলসে আমাদের এখানে পড়তে হবে না। এখানে জাস্ট দুটো ফ্র্যাকশনে ভাগ হয়েছে, একটা অ্যাসিড সলিবল একটা অ্যাসিড ইনসলিবল, এটুকু মনে রাখলে হবে। It will suffice to say here that one extract the compounds, then subjects the extract to various separation technique till one has separated a compound from all other compound। তো এখানে বলা হয়েছে যে উঁচু ক্লাসে যেটা পড়বো, যেটা জিস্ট আকারে বলা আছে, যে যে এখানে জাস্ট হালকাভাবে বলা আছে যে ওয়ান এক্সট্র্যাক্ট দ্য কম্পাউন্ড, যে কম্পাউন্ডটা নিচের দিকে অ্যাসিড সলিবল ফ্র্যাকশনে পেলাম সেটাকে যদি এক্সট্র্যাক্ট করি, দেন সাবজেক্ট দ্য এক্সট্র্যাক্ট টু ভ্যারিয়াস সেপারেশন টেকনিক, তারপর সেই এক্সট্র্যাক্ট বা সেই অপদ্রব্যটাকে বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করতে হবে, বিভিন্ন রকমের অভিস্রাবণ পরিস্রাবণ বা তারপরে অনেকগুলো আছে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, কেমিস্ট্রিতে যেগুলো পড়েছিলাম, আরও অনেক আছে, ক্রোমাটোগ্রাফি, টিল ওয়ান হ্যাজ সেপারেটেড এ কম্পাউন্ড ফ্রম অল আদার কম্পাউন্ড, যতক্ষণ না একটা কম্পাউন্ড আর একটা কম্পাউন্ড থেকে আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা কম্পাউন্ডকে আলাদা করে পরীক্ষা করা হয়। বিভিন্ন রকম ডিস্টিলেশন আছে, তারপরে অনেকগুলো কেমিস্ট্রিতে যেগুলো পড়েছি এগুলো তো আছে, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসে কিংবা আরও অনেক আছে উঁচু ক্লাসে যেগুলো পড়বো। ইন আদার ওয়ার্ড, অন আইসোলেট অ্যান্ড পিউরিফাইড এ কম্পাউন্ড, বা শুদ্ধ ভাষায় বলতে গেলে যে একটা কম্পাউন্ডকে সেটাকে পুরো আইসোলেট বা আলাদা করতে হবে বা এবং পিউরিফাই করতে হবে বা তাকে শুদ্ধ করতে হবে, এবং এই টেকনিকগুলো আমাদের উঁচু ক্লাসে পড়তে হবে। তাহলে এই যে অ্যাসিড সলিবল ফ্র্যাকশনের মধ্যে অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো মৌল আছে, তাদের প্রত্যেককে আলাদা করা, তারপর সেই প্রত্যেকটা মৌল কতটা আছে তাদের পরিশুদ্ধ করা, তারপর কতটা আছে তাদের পরিমাণ নির্ণয় করা, সমস্ত কিছু তাদেরকে আলাদা আলাদা অনেক টেকনিক আছে, অনেক পদ্ধতি আছে, যেটা উঁচু ক্লাসে পড়বো। অ্যানালাইটিক্যাল টেকনিক when applied to the to the compound give us an idea of the molecular formula and the probable structure of the compound। তো এই যে অ্যানালাইটিক্যাল টেকনিকগুলো অ্যাপ্লাই করছি আমরা যখন কোনো একটা কম্পাউন্ডের ওপর এইভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে আলাদা করা হয়, তাকে বিশুদ্ধ করা হয়, তার পরিমাণ নির্ণয় করা হয়, তো এর মাধ্যমে আমরা কী কী জানতে পারি, আমাদের একটা আইডিয়া আছে মলিকুলার ফর্মুলা, যে সেই মলিকুলার ফর্মুলাটা কী বা সংকেতটা কী, আণবিক সংকেতটা কী, অ্যান্ড দ্য প্রবাবল স্ট্রাকচার অফ দ্য কম্পাউন্ড, বা তার স্ট্রাকচার বা গঠনটা কেমন, সেটা বিষয়ে একটা আইডিয়া পেতে পারি আমরা, যে আসলে সে মৌলটা কী, তার স্ট্রাকচার বা গঠন কেমন, তার আণবিক গঠন কেমন, সমস্ত কিছু আইডিয়া আমরা পাই। কার্বন কতটা আছে, হাইড্রোজেন কতটা আছে, অক্সিজেন কতটা আছে, এভাবে নির্ণীত আণবিক এভাবে যদি আস্তে আস্তে প্রত্যেকটার পরিমাণ জেনে নেই তাহলে তো আমরা আণবিক মলিকুলার ফর্মুলা পাবো। তো তারপরে সেখান থেকে স্ট্রাকচারও আমরা নির্ণয় করতে পারি। অল দ্য কার্বন কম্পাউন্ডস দ্যাট উই গেট ফ্রম লিভিং টিস্যু ক্যান বি কল্ড বায়োমলিকুলস। তো এটা একটা ইম্পর্টেন্ট লাইন এই চ্যাপ্টারের ক্ষেত্রে, যে বায়োমলিকুলস চ্যাপ্টার তো পড়বো, তো বায়োমলিকুলসটা কী, বায়ু মানে হচ্ছে কি জীব, আর জীবের মেন উপাদান হচ্ছে অর্গ্যানিক, বা জীবের যে মেন উপাদান বা এলিমেন্ট সেটা হলো কার্বন। তাই আমাদের কেমিস্ট্রিতে যে অর্গ্যানিক কম্পাউন্ড আছে তার কিন্তু মেন বেস হচ্ছে কি কার্বন। কার্বন নেই কিন্তু সমস্ত অর্গ্যানিক কম্পাউন্ড গঠিত, আর অর্গ্যানিক কম্পাউন্ড নেই জীব গঠিত, তাই বায়োমলিকুলস। তাই সমস্ত মলিকুলসের মধ্যে জীবগত উপাদান কার্বন থাকবে। তাহলে অল কার্বন কম্পাউন্ডস দ্যাট উই গেট ফ্রম লিভিং টিস্যু ক্যান বি কল্ড বায়োমলিকুলস। তাহলে বায়োমলিকুলস কাকে বলা হবে, যে সমস্ত কার্বন ঘটিত যৌগ যেগুলো জীবদেহে পাওয়া যায় তাই হলো বায়োমলিকুলস। সমস্ত কার্বন ঘটিত যৌগ যেগুলো জীবদেহে পাওয়া যায় সেগুলোই হলো বায়োমলিকুলস। তাহলে বায়োমলিকুলস কি, যে জীবদেহে পাওয়া যাবে এবং কার্বন ঘটিত যৌগ হবে, কার্বন ঘটিত যৌগ এবং জীবদেহে পাওয়া যাবে। However, living organisms have also got inorganic elements and compounds in them। কিন্তু জীবদের মধ্যে শুধু কার্বন ঘটিত যৌগ আছে তাই না, তার মধ্যে আরও অন্যান্য অজৈব যৌগও আছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যেগুলো অজৈব যৌগ, সিলিকন সেগুলোও আছে, অ্যান্ড কম্পাউন্ড বা তাদের গঠিত যৌগ আছে, মৌল আছে, যৌগ আছে, শুধু জৈব যৌগ আছে তাই নয় আমাদের জীবদের মধ্যে,
বিভিন্ন রকমের অজৈব যৌগ, অজৈব পদার্থ, যৌগ, মৌল ইত্যাদিও আছে। হাউ ডু উই নো দিস? আমরা কিভাবে এটা জেনেছি যে আমাদের মধ্যে কী কী জৈব যৌগ আছে, কী অজৈব যৌগ আছে, কীভাবে জেনেছি ওটাই বলা আছে। তো এ স্লাইটলি ডিফারেন্ট বাট ডিস্ট্রাকটিভ এক্সপেরিমেন্ট হ্যাজ টু বি ডান। এটা জানার জন্য আমাদেরকে একটু আলাদা এবং একটা ধ্বংসাত্মক প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। যে আমাদের মধ্যে যে অজৈব যৌগ আছে সেটা জানার জন্য আমাদের একটা ধ্বংসাত্মক পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা কি? ওয়ান ওয়েট এ স্মল অ্যামাউন্ট অফ এ লিভিং টিস্যু, সে এ লিফ অর লিভার, অ্যান্ড দিস ইজ কল ওয়েট অ্যান্ড ড্রাইড। তো একটা ছোট্ট খুব অল্প পরিমাণের লিভিং টিস্যু বা জীবের কোষ একটা নিতে হবে খুব অল্প পরিমাণে। তারপর কী করতে হবে, সেটা পাতা হতে পারে বা লিভার বা যকৃতের অংশ হতে পারে। উদ্ভিদ হিসাবে পাতা বা যদি প্রাণী কোষ নিই তাহলে লিভার হতে পারে। এবং তার মধ্যে যে সমস্ত জল আছে, ওয়াটার আছে, তাকে এভাপোরেট করতে দিতে হবে। তাহলে যেটা পাওয়া যাবে তাকে কি শুষ্ক ওজন বলা হবে, অ্যান্ড ড্রাইড, এবং তাকে শুকোতে হবে। এবং তারপর যেটা পাওয়া যাবে কি, সেটা শুষ্ক ওজন, সেটা পাতা হতে পারে। এই যে শুকিয়ে যায় পাতাগুলো, পুরো হলুদ টাইপের হয়ে যায়, ওগুলো হতে পারে শুষ্ক ওজন। বা কোনো একটা লিভারের কোষকেও ঠিক একই রকমভাবে সমস্ত ওয়াটার যতক্ষণ না এভাপোরেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাখতে হবে, সেটা হচ্ছে শুষ্ক ওজন। তারপর তাকে করতে হবে অল দ্য ওয়াটার ইভাপোরেটস, যতক্ষণ না সমস্ত জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে। এবার শুষ্ক ওজনটা পেলাম। দ্য রিমেনিং ম্যাটেরিয়াল গিভস ড্রাই ওয়েট, এবং যেটা পেলাম সেটাই কি শুষ্ক ওজন। যেটা বললাম সেটাই লেখা আছে এখানে, যে একটা পাতার অংশ নিলাম বা একটা লিভারের অংশ নিলাম, তাকে তার সমস্ত জল বাষ্পীভূত হতে দিলাম, তারপর যেটা পাওয়া গেল সেটা হলো শুষ্ক ওজন। যেমন শুষ্ক যে পাতাগুলো পাই হলুদ আকৃতির সেগুলো। নাও ইফ দ্য টিস্যু ইজ ফুললি বার্নড, অল দ্য কার্বন কম্পাউন্ডস আর অক্সিডাইজড টু গ্যাসিয়াস ফ্রম কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভ্যাপার অ্যান্ড আর রিমুভড। তারপরে সেই পাতার টুকরোটাকে যদি কিংবা লিভারের টুকরো, তাকে যদি আমরা জ্বালাই তাহলে কী হবে, তার মধ্যে দিয়ে যদি আগুনে পোড়াই তাহলে পোড়ানো হলে কী হবে, তার মধ্যে যে কার্বন ঘটিত যৌগ আছে সেটা কার্বন ডাইঅক্সাইড এবং জল আকারে বাইরে বেরিয়ে যাবে এবং দূর হয়ে যাবে, তাই তো? কার্বন ঘটিত যৌগগুলো কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার হিসেবে বাইরে বেরিয়ে যাবে। হোয়াট ইজ রিমেনিং ইজ কল্ড অ্যাশ, এবং যেটা পড়ে থাকবে সেটাকে আমরা কী বলি, ছাই বলি। দিস অ্যাশ কন্টেন্স ইনঅর্গানিক এলিমেন্টস লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইটিসি। এই যে ছাইটা, এই ছাইয়ের মধ্যেই কিন্তু যেটা থাকে সেটাই হলো ইনঅর্গানিক এলিমেন্ট, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকে। তাহলে কোনো একটা জৈব যৌগের মধ্যে যে অজৈব যৌগও আছে, ইনঅর্গানিক কম্পাউন্ড এলিমেন্টসও আছে, এই যে সাধারণ পরীক্ষা তার মাধ্যমে জানা যায়। এই যে ছাইটা পড়ে থাকছে সেটা কিন্তু ইনঅর্গানিক বা অজৈব যৌগ নিয়ে তৈরি। ইনঅর্গানিক কম্পাউন্ড লাইক সালফেট, ফসফেট আর অলসো সিন ইন দ্য অ্যাসিড সলিবল ফ্র্যাকশন। অ্যাসিড সলিবল ফ্র্যাকশনের মধ্যে যে কিছু মৌল দেখলাম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যৌগও থাকে। তো এই যে অ্যাসিড সলিবল ফ্র্যাকশন, যেটা নিচের দিকে চায়ের সঙ্গে তুলনা করলে যে চা অংশটা, জলীয় অংশটা নিচের দিকে নেমে যাচ্ছে, তো সেই অ্যাসিড সলিবল ফ্র্যাকশনের মধ্যে কি সালফেট, ফসফেট এগুলোও কিন্তু আছে। অ্যাসিড সলিবল ফ্র্যাকশনের মধ্যে এগুলো হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড। তাহলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে ইনঅর্গানিক এলিমেন্টস, আর সালফেট, ফসফেট হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ডস। তাহলে অর্গানিক কম্পাউন্ডসও আছে, ইনঅর্গানিক কম্পাউন্ডসও যে আছে, অর্গানিক এলিমেন্টসও আছে, ইনঅর্গানিক এলিমেন্টসও আছে, সেগুলো পরীক্ষার মাধ্যমে জানা গেল। এবং কী কী আছে সেটাও এক্সাম্পল দেওয়া হলো। Therefore, elemental analysis gives elemental composition of living tissue in the form of hydrogen, oxygen, chlorine, carbon, etc. তো এটাই দেখলাম আমরা যে এই যে এলিমেন্টাল অ্যানালাইসিস, তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে একটা জীবকোষের মধ্যে কী কী কম্পোজিশন থাকে, কী কী মৌল থাকে, কী কী যৌগ থাকে, কী আকারে থাকে সেগুলো হাইড্রোজেন আকারে, অক্সিজেন আকারে, ক্লোরিন, কার্বন ইত্যাদি আকারে থাকে, ইত্যাদি মৌল আকারে, তাদের ঘটিত সালফেট, ফসফেট ইত্যাদি যৌগ আকারে থাকে। While analysis for compounds give an idea of the kind of organic and inorganic constituents. তাহলে কোনো একটা কম্পাউন্ডকে যদি আমরা অ্যানালাইসিস করি, তো সেখান থেকে কী প্রকৃতির জৈব যৌগ, কী প্রকৃতির অজৈব যৌগ, সমস্ত কিছু আমরা জেনে নিচ্ছি। আর একটাই কথা বারবার লেখা আছে ঘুরিয়ে ফিরিয়ে, যে একটা বেসিক যেটা হচ্ছে এই অংশটা, সেটা হলো যে একটা জৈব যৌগের মধ্যে যে কী প্রকৃতির জৈব যৌগ আছে, একটা জীব কী কী জৈব যৌগ নিয়ে গঠিত, কী কী অজৈব যৌগ নিয়ে গঠিত, সেটাই প্রমাণ করে এখানে লেখা আছে। তার জন্য কী কী পরীক্ষা করতে হবে, কী রকমভাবে কতটা আছে, এটাই বলা আছে। টেবিল 9-8 লেখা আছে, একটু পরে বলছি। প্রেজেন্ট ইন লিভিং টিস্যু, এবং একটা জীবকোষের মধ্যে থাকে।
কী কী অর্গানিক কম্পাউন্ড বা কী কী ইনঅর্গানিক কম্পাউন্ড একটা লিভিং টিস্যুর মধ্যে থাকে সেটা জানা যায়। ফ্রম এ কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ ওয়ান ক্যান আইডেন্টিফাই ফাংশনাল গ্রুপ লাইক অ্যালডিহাইড, কিটোন, অ্যারোমেটিক কম্পাউন্ডস ইটিসি। ঠিক একই রকম পরীক্ষা যদি একটা কেমিস্ট্রি করে, তো কেমিস্ট যদি করে যে একটা রাসায়নিক বিজ্ঞানী, তাহলে সে কী আইডেন্টিফাই করবে? সে আইডেন্টিফাই করবে যে এর মধ্যে কী কী গ্রুপ আছে, ফাংশনাল গ্রুপ বা কার্যকারী মূলক, যেটা অর্গানিক কম্পাউন্ডের বেস, যে এর মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে কি নেই, কিটোন গ্রুপ আছে কি নেই, অ্যারোমেটিক কম্পাউন্ড না নন অ্যারোমেটিক কম্পাউন্ড। একজন কেমিস্ট পরীক্ষা করলে এগুলো বের করার চেষ্টা করবে। বাট ফ্রম এ বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউ উই শ্যাল ক্লাসিফাই দেম ইন্টু অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড বেস, ফ্যাটি অ্যাসিড ইটিসি। কিন্তু যদি একজন বায়োলজিস্ট যে বায়োলজি নিয়ে পড়াশোনা করছে সে যদি সেই একই রকম পরীক্ষা করে, তখন কিন্তু সে আর দেখে বেড়াবে না যে সে তার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে না কিটো গ্রুপ আছে না অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক, এসব দেখবে না। সে দেখবে কি যে এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে কিনা, এর মধ্যে নিউক্লিওটাইড আছে কিনা, বেস আছে কিনা, ফ্যাটি অ্যাসিড আছে কিনা, এইসব দেখবে। তাহলে একই পরীক্ষা, কিন্তু কেমিস্ট্রিরা একটা জিনিস খোঁজার চেষ্টা করবে, তারা কার্যকরী মূলক খোঁজার চেষ্টা করবে, আর বায়োলজিস্টরা অন্য একটা জিনিস খোঁজার চেষ্টা করবে, তারা অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো খোঁজার চেষ্টা করবে। তো প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ আলাদা। তো এখানে যে দেওয়া আছে যে আমরা দেখলাম যে আর্থ ক্রাস্ট যেমন হিউম্যান যে বডি, প্রত্যেকের মধ্যে একই রকমের এলিমেন্ট দিয়ে তৈরি। তো কোনটা কতটা থাকে সেটা দেওয়া আছে। তো এটা একটা সিরিজ আকারে তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনটা সবচেয়ে বেশি কোনটা সবচেয়ে কম। যেমন অক্সিজেন সবচেয়ে বেশি 46.6, আর হিউম্যান বডিতে 65.5, সিলিকন আর্থ ক্রাস্টে 27.7, আর হিউম্যান বডিতে নেগলিজিবল। তো কোন এলিমেন্টটা সবচেয়ে বেশি থাকছে আর্থ ক্রাস্টে, আর কোনটা হিউম্যান বডিতে বেশি, কোনটা কম, এগুলো এই যে সিরিজটা ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সেটা মনে রাখতে হবে, সেটা পড়ে নেবে তোমরা। ছকটা ইম্পর্টেন্ট, অনেক সময় দেয়। তারপরে যে কোশ্চেনটা আছে যে একটা টিস্যুর মধ্যে কী কী এলিমেন্টস, কী কী কম্পাউন্ডস থাকতে পারে, কী কী মৌল বা কী কী যৌগ থাকতে পারে, তো সেটা দেওয়া আছে। যেমন সোডিয়াম Na+ রূপে থাকে, পটাশিয়াম K+ রূপে থাকে, ক্যালসিয়াম ক্যালসিয়াম+ রূপে থাকে, ম্যাগনেসিয়াম প্লাস রূপে থাকে, ওয়াটার। তারপর কম্পাউন্ডের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, ফসফেট আছে, সালফেট আছে, এই সমস্ত কম্পাউন্ড আছে আর এই সমস্ত এলিমেন্ট আছে। তো কী কী এলিমেন্ট কী কী কম্পাউন্ড সেটা একটা দেওয়া আছে জাস্ট। আরও অনেক কম্পাউন্ড, আরও অন্যান্য কম্পাউন্ডও আছে, এটা জাস্ট একটা বোঝার জন্য বলেছে। তো এরপরে পার্টটা শুরু করা যাক। অ্যামিনো অ্যাসিড আর অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং অ্যান অ্যামিনো গ্রুপ and an acidic group as substituents on the same carbon, the alpha carbon. Hence they are called amino acid. তো এবার যে পার্ট সেটা হলো যে অ্যামাইনো অ্যাসিড বিষয়ে আমাদেরকে পড়তে হবে, তারপর আস্তে আস্তে ফ্যাটি অ্যাসিড বিষয়ে, তারপর সুগার বিষয়ে, এদের আস্তে আস্তে পড়তে হবে। তো প্রথমে আছে অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিড যে কী বলা আছে এখানে, যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ কন্টেনিং অ্যান অ্যামিনো গ্রুপ, একটা অ্যামিনো গ্রুপ আছে বা NH2 যেটা আছে সে NH2 গ্রুপ বা অ্যামিনো গ্রুপ আছে, অ্যান্ড অ্যান অ্যাসিডিক গ্রুপ অ্যাজ সাবস্টিটুয়েন্টস অন দ্য সেম কার্বন। এবং একটা অ্যাসিডিক গ্রুপ আছে, এখানে COOH অ্যাসিডিক গ্রুপ আছে, আর NH2টা বেসিক গ্রুপ হিসেবে আছে। কার সাবস্টিটুয়েন্টস হিসাবে একই কার্বনের সঙ্গে যুক্ত থাকে, এবং সেই কার্বনটা কি আলফা কার্বন। হেন্স দে আর কল্ড আলফা অ্যামিনো অ্যাসিড, এর জন্য এদেরকে আলফা অ্যামিনো অ্যাসিড বলা হয়। তো আলফা বিটা গামা এরা কি কেমিস্ট্রিতে অর্গানিক যে পার্ট আছে সেখানে বেসিকে সেটা পুরো ক্লিয়ার করা আছে। তো এখানে জাস্ট বলেছি কীভাবে যে অ্যামিনো অ্যাসিডটা কী থাকে। তো এই যে একটা কার্বন, এই কার্বনের সঙ্গে সবাই যুক্ত থাকে, একটা অ্যাসিড গ্রুপ থাকে COOH, একটা হাইড্রোজেন থাকে, একটা হাইড্রোজেনটা নিজে করছি, এটা হাইড্রোজেন থাকে, তারপরে একটা R গ্রুপ থাকে, আর একটা NH2 গ্রুপ থাকে বা অ্যামিন গ্রুপ থাকে। তো এটা হচ্ছে অ্যামিন গ্রুপ, এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ, এটা হাইড্রোজেন, আর এটা হচ্ছে ভ্যারিয়েবল গ্রুপ। এই যে R গ্রুপটা সেটা হাইড্রোজেন হতে পারে, মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, অ্যারোমেটিক রিং হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, তার জন্য একে ভ্যারিয়েবল গ্রুপ বলা হয়। এই যে অ্যাসিড COOH এটাও যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই যে NH2 এটাও সেই কার্বনের সঙ্গে যুক্ত আছে, এবং এই যে অ্যাসিডের যে কার্বন তার পরবর্তী যে কার্বন তাকে আলফা কার্বন বলবে। তারপর যদি আবার কার্বন থাকতো তাহলে বিটা বলতো, কিন্তু এই যে একটাই কার্বন আছে তার জন্য একে আলফা 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 কার্বন বলছে। আর আলফা কার্বনের সঙ্গে অ্যাসিড গ্রুপটা যুক্ত আছে, NH2 গ্রুপটা যুক্ত আছে, তার জন্য একে আলফা অ্যামিনো অ্যাসিড বলা হয়। ঠিক আছে, এইটুকুই আছে এখানে। তো দেয়ার সাবস্টিটিউটেড মিথেন, এবং তাদেরকে প্রতিস্থাপনযোগ্য মিথেন বলা হয়, কারণ কি এখানের মধ্যে কি যেটা আসলে কী ছিল
মিথেনের কী গঠন? কার্বনের চারদিকে 4টে হাইড্রোজেন থাকবে, এটাই তো মিথেন। কার্বনের চারদিকে 4টা, তো এখানে এই হাইড্রোজেনটা COOH গ্রুপে প্রতিস্থাপন হয়েছে, এই হাইড্রোজেনটা NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপন হয়েছে, এই হাইড্রোজেনটা R গ্রুপ দ্বারা প্রতিস্থাপন হয়েছে, এই হাইড্রোজেনটা হাইড্রোজেনে আছে। তো মিথেনের 4টে হাইড্রোজেন 4 রকমভাবে প্রতিস্থাপন হয়েছে, 3টে প্রতিস্থাপন হয়ে গেছে, একটা সেমি আছে। তো কিছু কিছু অ্যামিনো অ্যাসিডে ওই হাইড্রোজেনটাও প্রতিস্থাপন হয়। তো তার জন্য একে কী বলা হয় যে সাবস্টিটিউটেড মিথেন, মিথেনের প্রতিস্থাপনযোগ্য যৌগ। দেয়ার আর 4 সাবস্টিটিউয়েন্টস গ্রুপ অকুপাইং দ্য 4 ভ্যালেন্স পজিশন। এদের এখানে 4টে সাবস্টিটিউট গ্রুপ আছে, 1 2 3 4, যেটা কার্বনের 4টে যোজতার সঙ্গে যুক্ত আছে, 1 2 3 4। দিজ আর হাইড্রোজেন, একটাই তো হাইড্রোজেন আছে নিচের দিকে, একটা কার্বক্সিল গ্রুপ, এতে COOH গ্রুপ যেটা আছে সেটা, একটা অ্যামিনো গ্রুপ, এতে NH2 গ্রুপ আছে সেটা, অ্যান্ড এ ভ্যারিয়েবল গ্রুপ ডিজাইনেটেড অ্যাজ আর গ্রুপ। এবং একটা ভ্যারিয়েবল গ্রুপে যে আর লেখা আছে সেই আর গ্রুপটা বা ভ্যারিয়েবল গ্রুপ, তো যেটা আগে বললাম সেটাই লেখা আছে এখানে। বেসড অন দ্য নেচার অফ আর গ্রুপ দেয়ার আর মেনি অ্যামিনো অ্যাসিড। এই যে আর গ্রুপটা, এই আর গ্রুপটা কী হবে তার উপর ভিত্তি করে 21 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। আর গ্রুপটা হাইড্রোজেন হতে পারে, আর গ্রুপটা মিথাইল হতে পারে, আর গ্রুপটা ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, বেনজাইল হতে পারে। তো এই আর গ্রুপটা কী হবে তার উপর ভিত্তি করে কিন্তু পুরো অ্যামিনো অ্যাসিডটা চেঞ্জ হয়ে যায়, এবং এর উপর ভিত্তি করে 21 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। আবার দোজ হুইচ অকার ইন প্রোটিনস আর অনলি অফ 20 টাইপ। কিন্তু প্রোটিন দ্বারা যে অ্যামিনো অ্যাসিডগুলো প্রোটিন গঠন করে সেগুলো কিন্তু 20 টাইপ বা 20 প্রকারের। এখানে 20 টাইপ আছে, কিন্তু আরও একটা এক্সট্রা আবিষ্কার হয়েছে, সেটা এখনও হয়তো এখানে উল্লেখ করেনি। তো তোমরা 20 টাইপ লেখা আছে যেহেতু, সেহেতু 20 টাইপ মনে রাখবে, এনসিইআরটিতে যেটা আছে সেটাই মনে রাখবে। দ্য আর গ্রুপ ইন দিস proteinaceous amino acid could be a hydrogen. The amino acid is called glycine, a methyl group, alanine, hydroxyl methyl group, serine. The 3 of the 20 are shown in figure 9. তো এখানে বলা হয়েছে যে কি, যে এই যে আর গ্রুপটা আছে, এই যে ছবিটা আছে, ছবির মাধ্যমে বোঝা যাবে, ছবির মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে আর গ্রুপটা আছে, এই আর গ্রুপটা যদি হাইড্রোজেন হয় তাহলে সেই অ্যামিনো অ্যাসিডটাকে বলবে গ্লাইসিন। যদি সেটা মিথাইল গ্রুপ হয় আর গ্রুপটা, তাহলে তাকে বলবে অ্যালানিন। আর যদি সেই আর গ্রুপটা CH2OH হয় তাহলে তাকে সেই অ্যামিনো অ্যাসিডটির নাম হবে সেরিন। তো এইভাবে 20 টাইপের অ্যামিনো অ্যাসিড আছে। আর গ্রুপটা যত প্রকারের হবে অ্যামিনো অ্যাসিডও তত প্রকারই হবে। তো এইভাবে আর গ্রুপটা হাইড্রোজেন হলে গ্লাইসিন, মিথাইল হলে অ্যালানিন, আর হাইড্রক্সি মিথাইল হলে সেরিন। তো ওটাই বলা আছে ওখানে, যে আর গ্রুপটা যেমন হবে অ্যামিনো অ্যাসিডটা সেভাবে চেঞ্জ হবে। The chemical and physical properties of amino acid are essentially of the amino, carboxyl and the R functional groups. তো একটা অ্যামিনো অ্যাসিডের কেমিক্যাল, তারপর ফিজিক্যাল, এদের যে ধর্ম সেটা কী হবে সেটা নির্ভর করে 3টে বিষয়ের ওপর। এক আর গ্রুপের ওপর, একটা হচ্ছে NH2 গ্রুপের ওপর, আর একটা হচ্ছে COOH গ্রুপের ওপর। এই 3টে গ্রুপের ওপর নির্ভর করে। বেসড অন নাম্বার অফ অ্যামিনো অ্যান্ড কার্বক্সিল গ্রুপ দে আর অ্যাসিডিক, বেসিক অ্যান্ড নিউট্রাল অ্যামিনো অ্যাসিড। তো তাদের মধ্যে কতটা NH2 গ্রুপ আছে, কতটা COOH গ্রুপ আছে, তার উপর ভিত্তি করে কিন্তু অ্যামিনো অ্যাসিড 3 প্রকার হয়, একটা অ্যাসিডিক, একটা বেসিক আর একটা নিউট্রাল। যদি দেখা যায় যে এই যে COOH গ্রুপটা, সেই গ্রুপটা NH2 তুলনায় বেশি আছে, তাহলে সেটা হবে অ্যাসিডিক, যেমন গ্লুটামিক অ্যাসিড। যদি দেখা যায় যে NH2 গ্রুপটার সংখ্যা বেশি COOH গ্রুপের তুলনায়, দেখা যাচ্ছে NH2 গ্রুপ 2টো আছে কিন্তু COOH গ্রুপটা একটাই আছে, তখন সেটা হবে বেসিক। আর যদি, যেমন এক্সাম্পল হচ্ছে লাইসিন। আর যদি দেখা যায় যে যতটা NH2 গ্রুপ আছে ততটাই COOH গ্রুপ আছে, এটাও একটা থাকলে এটাও একটা, এটা দুটো থাকলে এটা দুটো, তখন সেটা হবে নিউট্রাল। অ্যামিনো অ্যাসিড, সিমিলারলি দেয়ার আর অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, যেমন টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান। কিছু কিছু অ্যারোমেটিক যৌগ আমরা পড়েছিলাম, তো সেই অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডও আছে, যেমন টাইরোসিন, তারপর ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান, এই 3টে মনে রাখতে হবে। এই 3টে হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। A particular property of amino acid is the ionizable nature of NH2 and COOH group. একটা অ্যামিনো অ্যাসিডের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এই যে NH2 এবং COOH গ্রুপ আছে সেটা আয়োনাইজ করতে পারে। আয়োনাইজ মানে কি, H+ ত্যাগ করা বা H+ গ্রহণ করা ইত্যাদি করতে পারে। যেমন এখানে লেখা আছে, এই যে NH2 গ্রুপটা ছিল, সেই NH2 গ্রুপটা একটা H+ গ্রহণ করে NH3+ তৈরি করেছে। তারপরে যে COOH গ্রুপ আছে, COOH গ্রুপটা একটা H+ ত্যাগ করে COO- গ্রুপ তৈরি করেছে। তো এরা কি আয়োনাইজ হতে পারছে।
NH2 থেকে NH3 প্লাস, COOH থেকে COO মাইনাস, এভাবে আয়নাইজ করছে বা আয়ন তৈরি করছে। তো এটা হলো একটা অ্যামিনো অ্যাসিডের বিশেষ বৈশিষ্ট্য যে তারা আয়ন তৈরি করতে পারে। হেন্স ইন সলিউশন অফ ডিফারেন্ট পিএইচ দ্য স্ট্রাকচার অফ অ্যামিনো অ্যাসিড চেঞ্জেস। এর জন্য তাদেরকে যে দ্রবণে রাখা হবে সেই দ্রবণের পিএইচের উপর ভিত্তি করে তাদের যে স্ট্রাকচার বা গঠন সেটা চেঞ্জ হয়। যদি দেখা যায় যে তাদেরকে বেসিক দ্রবণে রেখেছে, তাহলে বেসিক দ্রবণে কি H প্লাস কম আছে, তো তারা H প্লাস ত্যাগ করে NH3 প্লাস গঠন করবে। তাদেরকে যদি অ্যাসিডিক দ্রবণে রাখা হয়, তো অ্যাসিডিক দ্রবণে তারা অ্যাসিড যদি তাদেরকে বেসিক দ্রবণে রাখা হয় তাহলে NH3 প্লাস তৈরি করবে। যদি তাকে অ্যাসিডিক দ্রবণে রাখা হয় তাহলে COO মাইনাস। তো মানে যেরকম দ্রবণে রাখবো সেরকমভাবে তারা চেঞ্জ হবে। তো এটা বলা হচ্ছে মানে এই যে তারা আয়ন আকারে থাকছে, যদি কোনো একটা মৌলের মধ্যে NH3 প্লাস COO মাইনাস ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই থাকে তো তাকে জুইটার আয়ন বলে। তো এই যে বি নম্বর যেটা আছে তার মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই আছে, তার জন্য এগুলো জুইটার আয়নিক ফর্ম, জুইটার আয়ন বলা হয়। তো এটাই লেখা ছিল। তো অ্যামিনো অ্যাসিড এখানে যে কনসেপ্ট আছে যে অ্যামিনো অ্যাসিড 3 প্রকার হচ্ছে। একটা হচ্ছে নিউট্রাল, যদি NH2 গ্রুপ আর COOH গ্রুপ দুটো সেম থাকে, যে একটাই আমরা NH2 গ্রুপ থাকলে এটাও একটা আছে, এটা দুটো থাকলে ওটা দুটো, তাহলে নিউট্রাল। অ্যাসিডিক হতে পারে যদি বেশি পরিমাণে COOH গ্রুপ থাকে NH2 তুলনায়। বেসিক হতে পারে যদি বেশি পরিমাণে NH2 বা অ্যামিন গ্রুপ থাকে কার্বক্সিলিক অ্যাসিডের তুলনায়। আর এরা যেহেতু আয়নিত হতে পারে তার জন্য সলিউশনটা দেখতে হবে কেমন আছে, তার উপর ভিত্তি করে এরা সেরকম আয়ন তৈরি করবে এবং তার জন্য বিভিন্ন রকমের পিএইচে বিভিন্ন রকম তাদের স্ট্রাকচার হয়, তাদের স্ট্রাকচারটা চেঞ্জ হয়। আর কোনো একটা স্ট্রাকচারের মধ্যে যদি ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই থাকে তাহলে সেটাকে জুইটার আয়ন বলা হয়। তো অ্যামিনো অ্যাসিডটা পড়ে দিলাম। তো এর পরবর্তী ভিডিওতে লিপিড, তারপর কার্বোহাইড্রেট, তারপর অন্যান্য যেগুলো আছে সেগুলো পড়ানো হবে। তো ভিডিওটি যদি তোমাদের কিছুটা উপকার করে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো। যদি কোনো কিছু বলার থাকে তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো কোনো কিছু বলার থাকে, কোনো কোশ্চেন থাকে, কোনো ফিডব্যাক থাকে তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এর দ্বারা উপকৃত হতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে। তোমাদের যদি কিছু বলার থাকে যে এই ভিডিওটা আগে আপলোড করলে ভালো হয় তো সেটাও জানাবে, সেই ভিডিওটা আগে আপলোড করা হবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।